গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠান এই সময়টায় সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের জন্য কিন্তু কিছু দর্শক থাকে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তারা তো আর এই সন্ধ্যেবেলা ঘুরু ঘুরু করতে যায় না। শুধু শুধু অনেক পাবলিক আছে দেখেছি বাজারের মধ্যে, কোনো কেনাকাটা নেই, শুধু ঘুরে বেড়ানো আর ওই দেখে একটু চটপটি খাবার খেয়ে ফাস্টফুড খেয়ে বাড়ি ফিরে পড়ে। কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা টিভির পর্দার সামনে এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকে। কেন থাকে? একটাই কারণ, তাদের অনেক নতুন কিছু জানে, অনেক কিছু জানতে পারে। কারণ এটা কোনো মোটিভেশনাল শো নয়, একটা মেডিকেল শো, পুরোপুরি ট্রিটমেন্টের ডাক্তারি শো একটা। তা যারা নতুন টিভির পর্দার সামনে এসে হঠাৎ করে বসে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকেই আটকে যায়, পুরো একদম চিপকে যায় চ্যানেলের সাথে। তারা হয়তো অন্যান্য আরো সিনেমা ইত্যাদি সিরিয়াল দেখার জন্য ঘোরার ছিল, কিন্তু যখন এখানে এসে আটকে যায় তখন কিন্তু বেশ ভালো লাগা শুরু হতে থাকে। কেন? একটাই কারণ, যে ওখানে এক একটা বিষয় নিয়ে যেভাবে আমরা আরো ডিটেলে দেবার চেষ্টা করি, আরো খুল্লা যাকে বলা হয়, অন্তত পশ্চিমবাংলা কোনো টিভি চ্যানেলে কোনো ডিজিজ নিয়ে এত ডিটেল টপিক নিয়ে আলোচনা হয় না। আর সরাসরি নাম্বারে ওই 588 নাম্বারটাই দিয়ে দাও। টক শো থাকবে, তবে আজকে না, আমি টপিকে ঢুকবো, প্রেজেন্টেশনে। আপনাদের যা বক্তব্য বলার থাকবে নিচের নাম্বারে ততক্ষণ জানাতে থাকুন, অথবা নাম বুকিং করার আছে, এরকম অনেক ব্যাপার আছে, সেইগুলোর জন্য 3টি নাম্বার আপনাদের কাছে দেওয়া হচ্ছে, নিতে থাকুন, কোনো অসুবিধে নেই। আর যেদিন প্রেজেন্টেশন থাকবে সেদিন যদি একটু মনোযোগ সহকারে দেখা যায়, তাহলে দেখবেন যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু নতুন জানতে পারছেন। এগুলো দরকার হয়, কারণ আমরা একটা জিনিস করি এখানে, মানুষ কিন্তু আজও অসুখ সম্বন্ধে ওয়াকিবহাল নয়। দে আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য ডিজিজ। সুগার হলে কি সিমটম হবে এখনো সাধারণ মানুষরা জানে না। প্রেশার যদি বেড়ে যেতে থাকে তো কি সিমটম হতে পারে এখনো সাধারণ মানুষ জানে না। থাইরয়েড হলে কোন সিমটম হয় সেটা সাধারণ মানুষরা জানে না। যদি জ্বর এসে যায় অন্য কোনো কারণ নিয়ে, যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদি, বা টিবি হয়ে গেছে, এই যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো কোন কারণের জন্য হচ্ছে এবং হলে তার সিমটম কি, যদি আজকে সাধারণ মানুষ জানতে পারে বা জানে, তাহলে কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে এই সুবিধা চিকিৎসা করাবার। এইখানে আমরা পিছিয়ে পড়েছি, আর তাই রমরমা ব্যবসা চলছে মানুষকে বোকা বানিয়ে, অযথা বেশ কিছু ব্লাড টেস্ট আর অযথা তাদের উপর ট্রিটমেন্টের ভার চাপিয়ে দেওয়া। ইটস এ গুড বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল। I don't know about, I have no knowledge in out of state, other state, what they will do about treatment and what about idea. I have no idea. তো সেই জায়গাটা যদি এই সাধারণ যারা মানুষগুলো আমাদের টিভি চ্যানেল দেখে, আমরা জানি আমাদের টিভির পর্দার সামনে মানে না, ও পয়সাওয়ালা কোটিপতি লোকেরা, তারা তো আরো বড় বড় ব্যাপার, বড় বড় জায়গায় যাবে, সেখান থেকে ঘাকে আবার ঘুরে এখানেও দেখবেন BMW চাপা পেশেন্ট আসছে। কখন? যখন বড় হসপিটাল থেকে বিতাড়িত হয়ে যায়, ফেরত দিয়ে দিয়েছে, যা নিয়ে যান, আর কিছু করার নেই আমাদের যা নেবার নিয়ে নিয়েছে, আপনি এবার বাড়ি যেতে পারেন। তাহলে স্যার পেশেন্টটা হাল খারাপ, ও ঠিক করা যাবে না, বড় দেরি করে এসেছেন, মানে সেই
অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্টের মতো। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ডক্টরের কাছে নিয়ে গিয়েছে, নিয়ে একদম সেন্সলেস অবস্থা। তো ডাক্তার ওটিতে ঢুকে তারপর বেরিয়ে এসে বললো বড় দেরি করে ফেলেছেন। পেশেন্টটাকে নিয়ে যদি আরো 1 ঘন্টা আগে আসতেন, বলছে ডাক্তারবাবু হয়েছেই তো আধ ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট, আমরা 1 ঘন্টা আগে আসবো কোথা থেকে? দিস ইজ দ্য ফ্যাক্ট। মানে একটা কিছু বলে দিলেই হলো। অ্যাক্সিডেন্ট হয়েছে আধা ঘন্টা আগে, আর ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে বলছেন পেশেন্টটাকে যদি আর 1 ঘন্টা আগে নিয়ে আসতে পারতেন, তাহলে জোর করে অ্যাডভান্স অ্যাক্সিডেন্ট করে দিয়ে তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো ব্যাপারটা তাই হয়ে গেল না? তাহলে যে কোনো অবস্থাতেই যান না কেন, ডাক্তারবাবুর একটা ডায়লগ আছে, বড় দেরি করে এলেন। তাহলে সকাল সকাল যারা যাচ্ছে তারা সব সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তাই তো? কজন? সেই খোঁজগুলো কি আমরা নিয়েছি? এইটা কিন্তু জানার বিষয় থাকে। কারণ সব সময় কপালে তিলক কেটে মালায় গলায় দিয়ে আর গঙ্গা জলে চান করে নিয়ে জবাই হওয়ার জন্য রেডি হয়ে যাবেন না। আমাদের পশ্চিমবাংলার মানুষরা সেটাই করে। একদম হসপিটালে যা গেছে কেন বলে জবাই হতেই তো গেছে, ওই জন্যই তো এসছি এখানে, ওরা জবাই হবই, সে কোনো একটা কারণ নিয়ে। বডিতে লাইপোমা হয়েছে মাল্টিপল, অসংখ্য, পেটে, গলায়, হাতের বাজুতে, রিস্টের উপরে, মাল্টিপল লাইপোমা, অসংখ্য। তো তাকেও ডাক্তার বলে দিল এগুলো অপারেশন করতে হবে। কটা করবেন? কটা করবেন অপারেশন? শরীরের ভিতরে ভিতরে উপরে যেগুলো আছে নয় আপনি কেটে কেটে সেগুলোকে বার করলেন, বাকি যেগুলো ভিতরে আছে এখনো চোখে দেখা যায়নি। টিউমারগুলো যেটা হয়ে আছে ওটা এখনো বাইরে থেকে বোঝা যায়নি, তার মানে ভিতরেও তো অনেক আছে। মাল্টিপল লাইপোমা মানে যেগুলো গুলি গুলি আকারে টিউমারের মতো অসংখ্য শরীরে হয়। তা তাকে যদি বলে ডাক্তারবাবু অপারেশন করতে হবে, তাহলে কটা করাবে? অসংখ্য মানে প্রায় 100-এর কাছাকাছি তার টিউমার আছে সারা শরীরের মধ্যে, তাহলে 100খানা অপারেশন হবে, তাই তো? তা যদি করা নাই যায় তাহলে বলা কেন? মানে যদি একবার রাজি হয়ে যায়, একবার মানে বিড়ালের ভাগ্যে শিঁকে যদি ছিঁড়ে যায় একবার, তাহলে তো ডাক্তার কোটিপতি। 100খানা টিউমার অপারেশন করবে না, একদম রেকারিং ইনস্টলমেন্টে একবারে পয়সা নেবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। আমি আবার বলে দিই, আপনারা এটা ভেবে বসবেন না যে না আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের বিরুদ্ধে বলছি, না, আমি নিজেই একজন অ্যালোপ্যাথি হসপিটালে আয়ুষ ডিপার্টমেন্টে ডাক্তারি করি। আয়ুষ ডিপার্টমেন্টটা একদম ডিফারেন্ট, যার ইচ্ছা হবে আয়ুষে আসবে, না হলে যার ইচ্ছা হবে অ্যালোপ্যাথিতে যাবে, একসঙ্গেই চলছে ট্রিটমেন্ট, কোনো অসুবিধা নেই। মানুষকে অপশান দেওয়া হয়েছে। আর আগামী দিন কিন্তু আবার আয়ুর্বেদের ঝড় উঠবেই। কেন বলুন তো? আপনারা জানেন কি জানি না, এখন হসপিটাল, বড় বড় সরকারি হসপিটালের লোগোগুলো একটু খেয়াল করে দেখবেন তো, সেখানে আয়ুর্বেদের দেবতার ছবি দেওয়া হচ্ছে কিনা লোগোর মধ্যে। কেন? কারণ আয়ুর্বেদ আবার প্রতিটা হসপিটালে শুরু করানো হচ্ছে। মানুষ চাইছে, উপায় নেই বলে মানুষ এতদিন জোর করে বলি হয়ে এসেছে, জোর করে অপারেশনটা করতে হয়েছে। এরকম অনেকগুলো পেশেন্ট আছে আমার কাছে যাদের কোমরে স্পাইনাল কর্ডে একটু প্রবলেম হয়েছিল, ব্যথা হয়েছিল, ধরে অপারেশন করে 6খানা স্ক্রু লাগিয়ে দিয়েছে। 6খানা স্ক্রু লাগাবার পর জিজ্ঞাসা করে আসুন সেই পেশেন্টটা ভালো আছে কিনা, সে নিজের পায়ে হাঁটে কিনা, না দেওয়াল ধরে ধরে হাঁটতে হয়, না তাকে ধরে হাঁটাতে হয়, সেটা একবার দেখে আসুন তো। এবার বলবেন হ্যাঁ ওই যখন অপারেশনটা করলো তখন তো ভালো ছিল, তারপর ওই 6 মাস পর থেকে না ডাক্তারবাবু ধীরে ধীরে দুটো পা প্যারালাইজডের মতো হয়ে গেল। ওটা তো হতোই, ওটা তো আমি এখনই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এত আগেই, যার অপারেশন হয়নি। তাহলে যে ডক্টর অপারেশন করছেন উনি কি জানতেন না যে 6 মাস পর অথবা 3 মাস পর এই মানুষটা যার কোমরে 6খানা স্ক্রু লাগিয়ে দিলাম একবারে দেওয়ারে ড্রিল করার মতো, এই মানুষটা ভবিষ্যতে হাঁটবে না? তাহলে কেন? কারণ এর প্রতিবাদ কোনোদিন হয়নি বলেই কিন্তু মানুষের কাছে অপশান ছিল না, তাই করেছে। আজকে কিন্তু অপশান আছে আপনার কাছে। আয়ুর্বেদে অনেক বড় বড় রিনাউন্স ডক্টররা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্র্যাকটিস করছে। আমি শুধু আমাদের ইউনিটের কথা বলছি না, অনেক ভালো ভালো ডক্টররা মার্কেটে এসেছে, তারা দারুণ ট্রিটমেন্ট করছে। তাহলে আপনারা কেন সেই জায়গা থেকে সরে আসছেন? বিকজ এক হচ্ছে আয়ুর্বেদকে উঠতে দেওয়া যাবে না। কারণ আয়ুর্বেদকে উঠতে দেওয়া যাবে না এটা কেন বলা হচ্ছে? আমি একটাই কথা বলি, এগুলো জানা শেখা আমার সব পেশেন্টদের থেকে।
পেশেন্টরা আয়ুর্বেদে আমাদের কাছে দেখিয়ে গিয়ে হয়তো কোনো জ্বর হয়েছে বা অন্য কোনো কারণে লোকাল কোনো ডাক্তারকে দেখিয়েছে বাড়ির কাছে, তা তাকে জানিয়েছে যে আমি কিন্তু আয়ুর্বেদের এই ওষুধগুলো খাই সুগারের জন্য। বলছে সুগারের ওষুধ খাবেন আয়ুর্বেদে? ওই গাছপালা পাতা এসব দিয়ে বেটে সুগার সেরে যায়? মনে হচ্ছে আপনি ভগবান মহাপুরুষ ডাক্তার। এর আগে মনে হয় কয়েক হাজার সুগার রুগীকে আপনি সুস্থ করে দিয়েছেন, নির্মূল হয়ে গেছে। তাহলে বড় বড় লেকচারগুলো কেন? নিজেরা তো পারেন না, তাহলে আরেক জায়গায় চেষ্টাও করতে দেবেন না। মনোপলি বিজনেস কেন? আয়ুর্বেদের আজকে নিজস্ব হসপিটাল আছে, জেবি রায় কলেজ, এখানে রাজীব গান্ধী, রাজারহাটে একটা কলেজ আছে, আয়ুর্বেদ মেডিকেল কলেজ আছে, রঘুনাথ কলেজ করা হয়েছে কাঁথিতে। কেন হয়নি? তাহলে কি অপশান নেই? আরও অনেক ভালো ভালো ডক্টররা পার্সোনাল চেম্বার আছে, তাহলে কেন নয়? আমার শুধু জিজ্ঞাসা এটাই যে অলওয়েজ আন্ডার এস্টিমেট করা হয়ে এসেছে। আবার পেশেন্ট যদি বলে আমি আয়ুর্বেদ ওষুধটা কি খাবো, বলছে মাথা খারাপ হয়েছে, এই অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, এর সাথে আয়ুর্বেদ খেলে আপনার ক্ষতি হয়ে যাবে। জীবনে কোনোদিন কিন্তু একটা আয়ুর্বেদের পেজও পড়েনি, আয়ুর্বেদিক বইয়ের একটা পেজও পড়েনি, সেই ডাক্তার লেকচার দিচ্ছে আয়ুর্বেদ নিয়ে। কেন? আমি তো অ্যালোপ্যাথি নিয়ে লেকচার দিতে যাচ্ছি না, যেটা ওনাদের ডিপার্টমেন্ট, ওনারা। আমি ওই ব্যাপারে শিক্ষিত নই, তাই আমি আলোচনা করতে যাব না। কিন্তু এই ব্যাপারটা জানি সাধারণ মানুষ হিসেবে, যে আজকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের একটা মেডিসিন একটা রোগ ভালো করার জন্য খেলে আপনার সেই রোগটা হয়তো ভালো হয়ে যেতে পারে, অথবা হবে কিনা জানি না, আরো 5খানা রোগ তৈরি করবে শরীরে, এটা তো আপনিও জানেন। এর জন্য ডাক্তারি পড়তে হবে না, আমাদের তিক্ত অভিজ্ঞতা করে দিয়েছে। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা ট্রিটমেন্ট নিয়ে দেখেছে যে হ্যাঁ, একটা ট্রিটমেন্টের জন্য ওষুধ খেতে গিয়ে আরো 5খানা রোগ শরীরে এসে গেছে। আর তারপর ওই ইনস্টলমেন্ট ট্রিটমেন্ট চলুক, জীবনভর চলুক, এইগুলো আয়ুর্বেদে করা হয় না। আপনি আয়ুর্বেদে আসুন আর না আসুন, কিন্তু আয়ুর্বেদ মানুষের জন্মগত অধিকার জানার জন্য। কেন? আমরা প্রকৃতি থেকেই তো বড় হই। ছোটবেলা থেকে পেটে কৃমি হলে মা কালমেঘ খাওয়া শিখিয়ে দিয়েছে, শরীরে ঘা পাশা হলে মা শিখিয়ে দিয়েছে নিম পাতা হলুদ খাও অথবা লাগাও, শরীরে চুলকানি হলে বাবা শিখিয়ে দিয়েছে ওই যে আমি দাড়ি কাটি ফিটকিরিটা আছে ওইটা একটু মেখে নিস স্নান করার পর। তাহলে ছোট থেকে বাবা মা ডাক্তার নয়, কিন্তু আমাদের কারোরই বাবা মা ডাক্তার নয়। তাহলে কিন্তু আমরা ছোট থেকে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা শিখে আসছি প্রকৃতি থেকেই। তাহলে এখনো অনেক বড় বড় অ্যালোপ্যাথি ডক্টরের বাড়ির লোকেরা পেট একটু গরম হলে মৌরি মিছরি ভিজিয়ে খায়, কিন্তু তাই তো। পটি ক্লিয়ার না হলে তারা একটু ত্রিফলা পাউডার কিনে নিয়ে গিয়ে খায়। পেটে গ্যাস অম্বল হয়েছে সবসময় অ্যান্টাসিড খায় না, কিন্তু তারা কিন্তু গো গ্যাস জাতীয় এরকম পাউডার খাচ্ছে তো। তাহলে আজকে তাদের নিজেদের বাড়ির লোককে তারা রেকমেন্ডস করে আয়ুর্বেদিকটা খাও, তখন তো কোনো কোশ্চেন আসে না, না আমি অ্যালোপ্যাথি ডাক্তার, আমার বাড়ির লোক কেন আয়ুর্বেদিক ওষুধ খাবে? এটা কোনো কথা হলো? আমরা কি শপথ নিয়েছিলাম এই জন্যেই যে আমাদের প্যাথি নিয়ে লড়াই করব বলে? লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই সারা জীবন। মানে কোনোদিনই মানুষ মেনে নিতে পারবে না। কেন? এই জোর করে না মেনে নেওয়ার মানে কি? আমার এক পেশেন্ট এই শীতের সময়, তো বয়স্ক মানুষ, 65 বছর বয়স হবে, শ্বাসকষ্টে ভুগছে অন্তত প্রায় 15 বছর, 15 ইয়ার্স শ্বাসকষ্টে ভুগছে। তাকে যত রকম ভারতবর্ষে ইনহেলার আছে সব ধরিয়ে দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিছু করতে পারেনি। আমাদের 15 দিন ওষুধ খেয়ে তার ইনহেলার নেওয়া বন্ধ হয়ে গেছে। এবার চেক আপ করাবার জন্য তার পুরনো ডাক্তারের কাছে গেছে, জিজ্ঞেস করছে ডাক্তারবাবু আপনি ইনহেলার এখন কভার করে নিচ্ছেন? বলছে ডাক্তারবাবু নিতে হয় না তো, আমি না ওই ডক্টর সেন ইউনিটের মেডিসিন খাই, আমার 15 দিনে বন্ধ হয়ে গেছে। ও তাহলে তো আপনাকে স্টেরয়েড খাওয়াচ্ছে, না হলে 15 দিনে ভালো হয় নাকি? কোনো রোগ 15 দিনে ভালো হয়ে যায়? আচ্ছা আমি নয় স্টেরয়েড দিলাম, আপনি কি ধোয়া তুলসী পাতা দিতেন? যে ইনহেলার গুলো ব্যবহার করতে দেওয়া হয় ওগুলো কি বললে তো অনেক কথাই হয়ে যায়, তাই না? তাই কথা বাড়াতে চাই না। মানুষ যেদিন বুঝবে, মানুষ যেদিন ভালোবেসে আয়ুর্বেদে চলে আসবে, সেদিন দেখবেন দোকানপাট সব কিন্তু অ্যালোপ্যাথির বন্ধ হয়ে গেছে। অ্যালোপ্যাথি কেন আবিষ্কার করা হয়েছিল? যে সায়েন্টিস্টরা করেছিল মডার্ন মেডিসিন নাম দিয়েছে, মডার্ন ট্রিটমেন্ট, মডার্ন মেডিসিন। আপনারাও জানেন মডার্ন মেডিসিন বলে তো। তাহলে আধুনিক কেন? এমার্জেন্সি পিরিয়ডে ব্যবহার করার জন্য।
কিন্তু সেটাকে এমার্জেন্সি পিরিয়ড বাদ দিয়ে এখন লং টাইম, লাইফ টাইম ব্যবহার করানো হচ্ছে। তাতে তো তার ক্ষতি হবেই। যদি এতই দম থাকে আপনাদের মেডিসিনে, তাহলে আমাকে একটা সামান্য আর্থারাইটিসের মেডিসিন বার করে দিন। যে মানুষটা হাঁটতে পারছে না, বিছানা থেকে নেমে বাথরুম অবধি হেঁটে যেতে পারে না, তাকে আপনি ভালো করে দেখান। নি রিপ্লেসমেন্টের পদ্ধতি এসে গেছে। এখন পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র হয়েছে। আগে 5.5 লাখ টাকা খরচ হতো, এখন অনেক কম হয়েছে। বেশ ভালো। নি রিপ্লেসমেন্টের পরে কতগুলো মানুষ নর্মাল হাঁটছে। আমার কাছেই পেশেন্ট আছে। আমি যে কথাগুলো বলি, এত জোর দিয়ে বলি এই জন্যেই যে আমার কাছে এভিডেন্স, জ্যান্ত জলজান্ত এভিডেন্স দেবো। ওই পেশেন্টরা বলবে যে আমার নি রিপ্লেসমেন্টের পরেও এই মাস 6 হয়েছে, আর হাঁটতে পারছি না, আগে যেমন যন্ত্রণা হতো হাঁটুতে আবার হচ্ছে। তাহলে লাভ কি হলো? 5.5 লাখ টাকা খরচা করে লাভ কি হলো? হাঁটু বদলে আমি তো ওখানে আপনার ওই লাখ লাখ টাকা চাইনি। সামান্য একটু ওষুধ খাবেন, 15 দিনের ফার্স্ট ডোজ দিই, আপনি বলেও দিই, যদি দেখেন যে হ্যাঁ এতে রেজাল্ট পাচ্ছেন তাহলে 15 দিন পর আসবেন, নাহলে আসতে হবে না। আমি অত বড় ডাক্তার নই, কারণ ডাক্তারি বিদ্যাটার কোনো শেষ নেই। কিন্তু এখনো আমার পড়াশোনা, আমার ইউনিটের ডক্টরদেরও চলছে। এই বিদ্যাটা শেখার শেষ নেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি ডন, ডক্টরের মধ্যে আমিই সেরা, কই বলে দেখাক। তাহলে তো সে ভগবান হয়ে গেল। আমরা সবাই রেফার করব। পশ্চিমবাংলা অন্তত 5 লাখ ডাক্তার আছে পাশ করা, সবাই মিলে রেফার করুক ভগবানের কাছে। ওনার কাছে তো সবাই সেরে যাবে, উনি তো সেরা ডক্টর। তাহলে তো সুতরাং এই প্রফেশনটায় কেউ আমিই সেরা এই কথাটা উচ্চারণ করতে পারি না, কারণ প্রতিটা ডক্টরই কোনো না কোনো বিষয়ে পারদর্শী। কেউ ভালো পাইলসের মেডিসিন দেয়, তো কেউ ফিস্চুলার দেয়, কেউ ডাইজেশনের জন্য ভালো হজম হবার ওষুধ দেয়, তো কেউ আবার লাংসের জন্য ভালো মেডিসিন দেয়। সবার একটা স্পেশালিটি আছে। আমাদের ইউনিটে, আমার তরফ থেকে বলে দিই, অন্তত আমাদের ইউনিটের যেটা, আমরা কিডনির এবং ক্যান্সারের জন্য দিই আর পেইন ম্যানেজমেন্ট, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, এই গুটি কয়েক ট্রিটমেন্টটা কিন্তু মারাত্মক দিই আমরা। তবে সবাইকে বলে দিচ্ছি না, একদম গ্যারান্টি সহকারে। হয় নাকি অনেক পেশেন্ট বলে একদম আউট করে দিই, চেম্বার থেকে বের করে দিই বাইরে। অনেক পেশেন্ট, স্যার গ্যারান্টি দিচ্ছেন তো, কেন তুমি আমাকে ফিস দিয়ে কি মাথা কিনে নিয়েছো? ডাক্তারি বিদ্যায় গ্যারান্টি? ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করি? চিকিৎসা বিজ্ঞানে কোনোদিন গ্যারান্টি হয় না। তাহলে স্বাস্থ্য ভবন থেকে গ্যারান্টি কার্ড দেওয়া হতো প্রতিটা মানুষকে। তাহলে এই জায়গাগুলো আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি, আমরা মানতেও চাই না। আমার কাছে ক্যান্সার পেশেন্ট অনেক, কিডনির পেশেন্ট অনেক। কখন এসেছে? 7 ঘাটের নয় 12 ঘাটের জলকে আগে তো 7 ঘাটের খেত। মানে ডাক্তার দেখিয়ে 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 পয়সাও শেষ, তাদের মনের ইচ্ছাও শেষ, আর অ্যালোপ্যাথি করব না। 3 বছর ধরে ডায়ালিসিস দিচ্ছি, আজও অবধি 8-এর নিচে নামলই না ক্রিয়েটিনাইন। কি লাভ আছে? কালকেই কিডনি শো করেছি। যারা দেখেছেন, যারা দেখেননি মন খারাপ করারও কিছু নেই। ইউটিউবে গিয়ে আজকের যেটা আছে ফার্স্ট থাকবে, সেকেন্ডটাকে দেখে নিন। ইউটিউবে পাবেন কালকের শো, দেখুন তো। আমাদের ফেসবুকে পাবেন, আমার যে ফেসবুক আছে আমার পার্সোনাল, পাসওয়ার্ড অফ ওয়েলনেস, ওখানে গিয়ে দেখুন। ওখানে SMS করুন কোন অসুখের উপরে আপনি নলেজ নিতে চাইছেন। ভিডিওগুলো কিসের? একটু জানকারি, ইনফরমেশন। আমি তো জ্ঞানের ভান্ডার নই, কিন্তু সব ডক্টরের মধ্যেই তো কিছুটা করে তো নলেজ আছে, কিছু উপরে তো স্পেশালিটি তারা, তাই না? তো সুতরাং আপনাদের ডিসিশন নিতে হবে। আপনি কি অসুখটা থেকে নিষ্কৃতি পেতে চান, সম্পূর্ণরূপে ভালো হতে চান? তাহলে ধৈর্য রাখতে হবে। আয়ুর্বেদে এসে ছটপট করলে হবে না। অনেক পেশেন্ট আছে 4 দিন, আপনাদের কাছে প্রমাণও আছে বোধহয়, তাই না? লাইভ শোয়ে ফোন করেছিল, 4 দিন ওষুধ কিনে নিয়ে গিয়ে, ডাক্তারবাবু ভালো হলো নি তো, আমি যে 7 দিনে ওষুধ খেয়ে নিলাম। এবার আপনার কি ইচ্ছা হবে? রুগীকে তুলে এনে খেজুর গাছে বাঁধতে? তাকে বলে দেওয়া হয়েছে ধৈর্য রাখবেন। বিশেষ করে যারা নার্ভের রোগী, নার্ভের ওপর ট্রিটমেন্ট যাদের হচ্ছে, তাদের তো অসীম ধৈর্য রাখতে হবে, কারণ সারা জীবনেও নার্ভের সমস্যা ক্লিয়ার করা যায় না। আমরা সবাই কম বেশি করে নার্ভের পেশেন্ট।
যে রাত্রে ঘুমায় না, দুশ্চিন্তা করছে, ওটাও নার্ভের পেশেন্ট। পালপিটেশন। যার বাইরে দিয়ে বলো হরি হরি বল আওয়াজ শুনে মরা নিয়ে যাচ্ছে, বুক ধরপড় করে, সেও নার্ভের পেশেন্ট। রাস্তায় বেরিয়েছে, কুকুর তাড়া করা হয়েছে, দৌড়ে কোথাও গিয়ে দাঁড়াবার পর বুক ধরপড় করা, ওটাও নার্ভের পেশেন্ট। বসে টিভি দেখছেন, ওটার সময় দেখলেন পা দুটো ঝিঝি ধরে গেছে, নার্ভের পেশেন্ট। তার মানে এই যে সমস্যাগুলো আছে, প্রতিটা মানুষই পৃথিবীর কম বেশি করে নার্ভের প্রবলেম আছে, সবার। দেশে যত মন্ত্রী নেতা আছে তাদেরও নার্ভের প্রবলেম আছে, কারণ দুশ্চিন্তা সবারই হয়, এগুলো নার্ভের পেশেন্ট। আর রাস্তায় যে পাগলটা সারাদিন বিড়বিড় করে বকে যাচ্ছে, ওটা তো 100% নার্ভের পেশেন্ট। তাহলে এই নার্ভের রোগীরা যারা ট্রিটমেন্টে আসবেন, আপনাকে জানিয়ে দেওয়া থাকলো আপনাদের যে আপনারা ধৈর্য নিয়ে আসবেন, নাহলে আসবেন না। অনেক ডাক্তার আছে, যান, যেটা সিস্টেম সেটা। যদি আপনাকে বলে, আমরা যদি বলি যে হ্যাঁ 6 মাস লাগবে, যদি কেউ আপনাকে বলে 15 দিনে সারিয়ে দেবে, ইউ মে গো, গ্ল্যাডলি ইউ মে গো। আমাদের শুভেচ্ছা রইল, আপনার শুভকামনা রইল, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমরাও চাই। তাই আয়ুর্বেদ ট্রিটমেন্ট, আপনি কোনো ক্রনিক ডিজিজ নিয়েই কিন্তু আসেন। ওই যে বললাম 12 ঘাটের জল খেয়ে, 7 ঘাট এখন পুরনো হয়ে গেছে। 10-12টা ডাক্তার না দেখিয়ে কি আর আয়ুর্বেদে যাবে কেউ? না। কারণ পাড়ায়, তার বাড়িতে সর্বদাই বলছে তো, কানের মাথা খেয়ে নিচ্ছে একেবারে। আয়ুর্বেদ ওই বেটে ঘেটে চেটে, তাই তো, গাছপালা এইসব দিয়ে আবার রোগ সারানো যায়? আচ্ছা, ছোটবেলায় যখন মাঠে খেলতে গিয়ে পড়ে যেতে, গাঁদা পাতা এনে ঘষে লাগিয়ে দিয়েছিলেন, প্রথম শিক্ষা, তাই তো? ভুল বলছি? গাঁদা পাতা ঘষে নিয়ে ওই ছড়ে গিয়েছিল যেখানে, রসটা লাগিয়ে দেওয়ার পর আগামীকালকেই শুকিয়ে গিয়েছিল। ভুলে গেছেন আপনি? ওখানে আমাদের বোরোলিন লাগাতে হয়নি, আপনার ভিটারাইন লোশন দিয়ে পরিষ্কারও করতে হয়নি। তাহলে বুঝতে পেরেছেন আমাদের প্রকৃতি, গাছের মধ্যে কি ক্ষমতা আছে। তাহলে আয়ুর্বেদকে বিশ্বাস করা, এটা আগের ব্যাপার। আপনি বিশ্বাস করবেন কিনা এটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমাদের দায়িত্ব আপনাকে সঠিক রাস্তায় নিয়ে এসে দেওয়া। ভারতবর্ষে এত বড় বড় মহারাজরা আছে, উপাচার্যরা আছে, মঠের মহারাজরা, তারা দেখবেন প্রতিদিন নিয়ম করে বসে একটু গীতা পাঠ করে, তারপরে যে মানুষ, যে কজন শুনতে এসেছে তাদেরকে কিন্তু সুন্দর জ্ঞানের আলোর পথ দেখায়। তাতে কে শুনলো, কে শুনলো না, কে কানে হেডফোন দিয়ে বসে আছে, মহারাজদের বয়ে গেছে। তাদের ডিউটি, তারা মানুষকে আলোর পথ দেখাতে এসেছে, তার জন্যই তারা মঠের মহারাজ, তারা করে যায়। আমাদেরও ঠিক তেমনই ডিউটি, আপনাকে রোজ বলা, আপনার যে অসুখটা আছে এটাকে সারিয়ে ফেলুন। বাড়িতে বিড়াল পুষুন, কুকুর পুষুন, আরো অন্যান্য অনেক কিছু পুষুন, রোগ পুষবেন না। অসুখ পুষলে বড় বেশি খেসারত দিতে হবে। আমি খুব অবাক হয়ে যাই, পশ্চিম বাংলার মানুষের থেকে আমাদের বাংলাদেশের মানুষের ইন্টারেস্ট বেশি কিন্তু এই আয়ুর্বেদ, এবং আমার পেশেন্টও বেশি বাংলাদেশের। আমাদের ইউটিউবে যাবেন, আপনি ইউটিউবে গিয়ে দেখবেন বাংলাদেশের মানুষরা সব থেকে বেশি আমাদের ইউটিউব খুলে খুলে দেখে। কেন? একটা জিনিস দেখবেন, বাংলাদেশ থেকে যে মানুষরা এখানে এপারেও এসেছে, তারা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা খেতে না পাক, একবেলা খাবে, তারা শিক্ষাটাকে নেয়। আপনি খোঁজ করে দেখুন, আপনাদের এলাকাতেও যারা ওপার বাংলার পূর্বপুরুষরা ছিল, অনেক বছর ধরে আছেন, তাদের দেখবেন তাদের পরিবারের সব কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অবধি গিয়ে তারা কিন্তু পড়াশোনাটা করে রেখেছে। গ্র্যাজুয়েট মিনিমাম, মাস্টার্স এখন তো কমন হয়ে গেছে। তারপরেও দেখবেন তারা ভ্যান রিক্সা চালাচ্ছে। এইখানে দরকার, পেটে শিক্ষার আলাদা দাম আছে তার। তারা ভুল আর খারাপটা বুঝবে, তারা যেটা আসল শিক্ষা, যেটা অরিজিনাল, সেটা চিনবে। শিক্ষা কেন, আমরা কেন পড়াশোনা করতে যাই, কি দরকার ছিল? আপনি যখন বিয়ে করতে বসেছিলেন বা 7 পাকে বাধা হয়েছিল, আপনার শ্বশুর মশাইকে কি আপনার সার্টিফিকেট দেখাতে হয়েছিল? হয়নি। তাহলে বিয়ে করার সময় কিন্তু শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করে, ছেলের কত অবধি পড়াশোনা বা মেয়ের কত অবধি পড়াশোনা। কেন? কারণ তাদের আগামী দিনের যে উত্তরসূরি আসবে, বাচ্চা কাচ্চা হবে, তারা সুশিক্ষায় আলোকিত হবে। আর এদিকে
মেয়ে খুব সুন্দরী দেখতে, মানে মেকআপ করে আর কি, রিল মানে ছেলের বাবা এসে জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে, আচ্ছা মেয়ে কি করেন? বলছে কেন, আমার মেয়ে তো রিল বানায় সারাদিন ধরে সেজে গুজে, এই তো এত সুন্দর দেখতে, একদম নায়িকার মতো, দেখুন মোবাইলে দেখাচ্ছে। বলছে ও আচ্ছা, আপনার মেয়ে রিল বানায় সারাদিন। তাহলে ওই রিল বানানো মেয়ে যদি শ্বশুর বাড়ির যায় কি হবে? রান্না বান্না বন্ধ করে দিয়ে সারাদিন রিল বানাবে, তাহলে ফ্যামিলি তো একবারে ঝিল বানিয়ে ছেড়ে দেবে, জলে ডুবে যাবে। তো আপনাদের কি মনে হয়? আমি রিলের বিরুদ্ধে না, ইটস অলসো আর্ট, কিন্তু আপনারাও তো ফেসবুকে দেখেন, ম্যাক্সিমামটাই তো 90%ই তো ফালতু কিছু না। কারণ এই সোশ্যাল মিডিয়া কিসের জন্য? যে এখান থেকে মানুষ ইনফরমেশন পাবে যেগুলো সাধারণভাবে পাওয়া যায় না, তার জন্য সোশ্যাল মিডিয়া আবিষ্কার করা হয়েছিল। হোয়াটসঅ্যাপও তাই। এখন তো হোয়াটসঅ্যাপ চালিয়ে সকালবেলা ভিডিও কলিং করে রান্না খাওয়া, দুদিন পর দেখবো স্নান করা, সবই দেখাচ্ছে। তাহলে মানুষ কোথায় পৌঁছে গেছে? এর জন্য কি সোশ্যাল মিডিয়া আবিষ্কার হয়েছিল? আপনারা ভেবে বলবেন। হ্যাঁ, তাহলে আমরা সঠিক জিনিসটাকে বেছে নিই না। আমি একদিন বলছিলাম না যে আজকে বিজ্ঞানের উন্নয়ন এত কিছু হইহুল্লোড় চলছে, চাঁদে চন্দ্রযান 3 চলে গেল, মানুষ ভাবছে ওফ মারাত্মক ব্যাপার, মানে সে এমনভাবে লেকচার দিয়ে যেন নিজেই চাঁদে পৌঁছে গেছে, তাই তো। নীল আর্মস্ট্রং যাওয়ার পর থেকে তো আমরা মোটামুটি চাঁদের আইডিয়া পেয়ে গেছি, সেখানকার মাটি কেমন, জল কেমন, ওয়েদার কেমন পেয়ে গিয়েছিলাম না? তাহলে নতুন করে চন্দ্রযান 3-তে গিয়ে নতুন কিছু খবর পেলেন? কই আমাকে একটু জানাবেন তো, নতুন খবর ওখানে মানুষজন দেখতে পাওয়া গেছে কিনা? নেই তো। তাহলে বিজ্ঞান উন্নয়ন করলো, আর এখন চন্দ্রযান 3 থেকেও সারা পৃথিবীর উন্নয়ন কি? আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল। পৃথিবীর সর্বনাশের মূল কারণ হয়ে দাঁড়াবে এই মোবাইল, পৃথিবী ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে এই মোবাইল, আর এখান থেকে মানুষ ফিরে আসতে পারবে না। একদম কবরে অবধি যাওয়া অবধি দেখবেন পকেটে সবার একটা করে মোবাইল রয়ে গেছে। কারণ মানুষের ধ্বংসের রাস্তা আমরা তৈরি করে ফেলেছি এই মোবাইল। এবার বলবেন না স্যার এটাতে তো উন্নতি হয়েছে, তো আপনি তো বসে অনলাইনে পেশেন্ট দেখেন। ঠিক কথা, আজকে একটা আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে পেশেন্ট, আজকে জার্মান থেকে পেশেন্ট, তারা অনায়াসে বসে আমার সাথে কথা বলে, যারা প্রবাসী বাঙালি ওখানে থাকেন, ইন্ডিয়ান লোক, তারা দিব্যি প্রেসক্রিপশন করে মেডিসিন পেয়ে যাচ্ছে হাতে। বাংলাদেশের লোকেরাও তাই, অনলাইনে তারা কথা বলে, আবার ওষুধও নেয়, কোরিয়ারে চলে যাচ্ছে। তাহলে এর আগে কি চিকিৎসা হতো না? মোবাইল আসার আগে, আমি 2000 সালের আগেই বলছি, তখন তো সবে মোবাইল নাম শুনছেন আপনারা 2000 সাল থেকে। তাহলে তার আগে চিকিৎসা হতো না? তার আগে বাইরে বিদেশে বাড়ির লোক থাকলে তার সাথে কথা বলা যেত না? যেত। আপনি বুথে গিয়ে কথা বলেছেন, আইএসডিতে কাজের কথা বলেছেন, এখন ফালতু কথাগুলো বলা যেত না, ঠিক না? এই মিনিটে মিনিটে ফোন করে নেওয়া, হ্যাঁ কি গো কি করছো, আচ্ছা কাজে গেছো, আচ্ছা এই চান করছো, হ্যাঁ ও খেতে বসলে, ঠিক আছে, এই অফিসে বেরোচ্ছ, এগুলো কি খুব জিজ্ঞেস করার খুব দরকার, তাই না? এতে কি সম্পর্ক আরো মধুর হয়ে উঠেছে? মানে আগেকার দিনে মধুর ছিল না, এখন কি আরো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে উঠেছে? মিনিটে মিনিটে হ্যাঁ বাবু থানা থায়া ফোনে, হয়তো এগুলোই না, মানে অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা, অযথা কিছু ডিস্টারবেন্স। তার মানে এখন কি আরো মধুর সম্পর্ক হয়েছে? যদি তাই বলেন, তাহলে রবিবাসরীয়তে পাত্রপাত্রী পেজটা খুলে দেবেন তো কটা ডিভোর্সি ছেলে মেয়ের অ্যাড দেওয়া আছে আর কটা ফ্রেশ পাত্রপাত্রী অ্যাড দেওয়া আছে। দেখবেন আজ থেকে 23 বছর আগে চলে যান, 2000 সালের আগেও তখন রবিবাসরীয়তে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়া থাকতো। সেই বিজ্ঞাপনে ফ্রেশ পাত্রপাত্রীর বিজ্ঞাপন থাকতো, আর আজকে 99% ডিভোর্সি পাত্রপাত্রী থাকে বিজ্ঞাপন। বিজ্ঞান উন্নয়ন হয়েছে, এই যে ফোন বাবু থানা থায়া,
এত ভালোবাসা উদলে উঠেছে 3 মাস পর ডাইভোর্স। বুঝতে পারছেন? ভালোবাসা একবারে এত, ওই জন্য বলে লেবু বেশি চটকাতে নেই, তেতো হয়ে যায়, বেশি চটকে ফেলেছে। বিজ্ঞান উন্নয়ন হয়েছে বলে না, হাতে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকলে তো খোঁচাতে হয়, এটা তো নিয়ম। আপনার হাতে মোবাইল থাকলে আপনি হয়তো কোথাও খাবার খেতে গেছেন, হয়তো চাটা দিতে একটু দেরি হচ্ছে, আপনি একটু মোবাইলটা খুঁচিয়ে নিচ্ছেন, ঠিক না? এই করে করে ভাইরাল, এখন একটা নতুন শব্দ বেরিয়েছে, ভাইরাল করতে হবে। কিসের ভাইরাল? আপনি দেখবেন কিছু আজে বাজে জিনিসই ভাইরাল হয়ে বসে আছে, কাজের ইনফরমেশন ভাইরাল খুব একটা হয় না। তবে হ্যাঁ, আমরা কি ভালো জিনিস দেখছি না? আজকে আপনাদের কাছে টিভিতে যে প্রেজেন্টেশন করি, শো করি, অনেক আইডিয়া পাই সোশ্যাল মিডিয়া থেকে। আর রিলটা করি যখন, তখনই মাথাটা গরম হয় যখন রিলটা দেখি। এগুলো না করলেও হতো। সেই রিলের বা আমার কাছে বসে দেখতে পারবে না, কোনো ফ্যামিলি একসঙ্গে বসে এটা মোবাইলে হয়তো চালিয়ে দেখছে, ছেলে মেয়েদের সাথে মোবাইলে বসে এখন দেখতে পাবেন না। এমন হঠাৎ হঠাৎ এমন এমন রিল চলে আসবে আপনার সামনে। তাহলে কি হলো? এগুলো আপনারা বন্ধ করাতেও পারেন, কিন্তু না, থাক, ঠিক না? তো দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। এত বেশি উন্নয়ন হয়ে গেছে যে আমরা নিজেরাই ঠিক করতে পারছি না কিভাবে ইউটিলাইজ করব। কালকেও বলছিলাম, সেই কবে আদিম মানব যুগে চাকা আবিষ্কার হয়েছিল, আর এখন মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি। রাস্তায় বেরোলে হেঁটে যাওয়ার জায়গা নেই। রাস্তার এপার থেকে ওপারে আমার হসপিটালে বারাসাত শিশিরকুঞ্জে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এপার থেকে ওপারে যেতে, এত গাড়ির লাইন। সত্যি কি প্রয়োজন ছিল? দিল্লির কথা শুনেছেন যে দিল্লির কোটিপতি লোকের এখন মেট্রো রেলে যাতায়াত করে নিজের ঘরে গাড়ি থাকতেও। কেন? যে গাড়িতে বাই রোড গেলে 3 ঘন্টা লেট হয়, 3 ঘন্টা অফিসে যেতে লেট হয়। ওটা আরো বেশি হবে তো কম নয়। আপনারা দিল্লিতে আপনাদের আত্মীয় স্বজন থাকলে ফোন করে দেখুন, তারা এই কথাটাই বলবে। কেন? তার মানে এত অপ্রয়োজনীয় গাড়ি রাস্তায় বেরিয়ে গেছে যে সত্যিকারে একটা অ্যাম্বুলেন্স যাবার জায়গা নেই, যাকে চট জলদি হসপিটালে পৌঁছতে হবে, রাস্তায় রোগী মারা যাবার মতো অবস্থা হয়ে গেছে। উন্নয়ন, তাহলে বেশি উন্নয়নের কোনো প্রয়োজন ছিল না, তাই না? আপনার কি মনে হয় যে আরো উন্নতির দরকার আছে? আপনি হয়তো ভাবেন আমার বাড়ির সামনে রাস্তাটা যদি একটু ঢালাই করে দিত, ওখানে না বর্ষাকালে জল হয়ে যায়, জল জমে যায়। হ্যাঁ, নিশ্চয়ই ওখানে দরকার আছে। পুরুলিয়াতে এখনো অনেক গ্রাম আছে যেখানে এখনো পুকুরের জল খেতে হয়, মানে যেখানে উন্নয়ন পৌঁছাবার কথা সেখানে পৌঁছায়নি। দেখেছেন? সুন্দরবনে কিছুদিন আগে গিয়েছিলাম ক্যাম্পিংয়ে। সেই ক্যাম্পেনিংয়ে জানতে পারলাম যে ওখানকার ছেলে মেয়েরা স্কুল যেতে গেলে অন্তত ওই নৌকা পার হয়ে 1 থেকে 1.5 ঘন্টা তারপর স্কুলে যেতে হয়, আবার আসতে হয়। ওই নৌকার উপর ডিপেন্ড, কিন্তু ছোট ছোট নৌকাগুলো। তারা এত লড়াই করে তারপরও কিন্তু র্যাঙ্ক করে, র্যাঙ্ক। তাদের ঘরে এত এলইডি বাতি জ্বালা নেই, কষ্ট করে পড়াশোনা করে। আর আমাদের এখানে এত উন্নয়ন হয়ে গেছে শহরাঞ্চলে যে ছেলে মেয়েদের চৌতা টুকলি না হলে তো পাশ করতেই পারে না। লকডাউনের সময় দেখলেন না যে বইটুকে পাশ করার কি রেজাল্ট? ওরা চাকরি পাবে কোনোদিন? আজকে মেডিকেলে কোনোদিন অনলাইন পরীক্ষা হলো না কেন? যদি মেডিকেলে অনলাইন পরীক্ষা করিয়ে দেয়, তাতে যে কটা পাশ করবে ও কটা একদম পুরো কসাই হয়ে যাবে। কেন? রুগী একটাও বাঁচবে না ওদের হাতে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়ে যাবে। তাই সারা ভারতবর্ষ জুড়ে কোথাও অনলাইন এক্সাম মেডিকেলে কিন্তু হয়নি। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোনো মেডিকেল কলেজেই অ্যালাউড করেনি। আমরাও রিকোয়েস্ট করেছিলাম আমাদের কলেজে তখন, স্যার সবারই তো অনলাইন হচ্ছে, ইঞ্জিনিয়ারিংও তো হলো, আমাদের হতে দোষ কোথায়? তখন এই যুক্তিটা দিয়েছিল। তারপর আর কথা বলা যায়নি যে আপনারা এই অনলাইনে বই দেখে দেখে পরীক্ষা দেওয়ার পর টুকলি করে আপনারা রুগী বাঁচাতে পারবেন কি? তাহলে বুঝতে পারছেন যে সিস্টেমের বাইরে চলে গেলে আজকে কিছু করা যায় না। বেশ কিছু বড় বড় হসপিটালে দেখবেন জুনিয়র ডাক্তাররা দৌড়াদৌড়ি করে ট্রিটমেন্ট করছে এবং রোগীর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আপনারা নিজেরা জানেন, দৌড়াদৌড়ি করেন হসপিটাল ঘরে যারা।
আচ্ছা, ওই জুনিয়র ডক্টরগুলো তো প্র্যাকটিস, ওদেরকে পাশে রেখে দিয়ে সিনিয়র ডক্টরদের ট্রিটমেন্ট করা উচিত ছিল, হয় না সেটা। জুনিয়ররা করে, সিনিয়ররা দাঁড়িয়ে দেখে। এটা উচিত ছিল সিনিয়ররা করবে, জুনিয়ররা দেখবে। কেন? তারা শিখতে এসেছে তো, ইন্টার্নশিপ, তাই না? উল্টো আমাদের পশ্চিমবাংলায় উল্টো নিয়মটা হয় সব জায়গায়, কিন্তু সিনিয়র ডক্টর, হ্যাঁ প্রাইভেট হসপিটাল নার্সিংহোমগুলোতে তারা একদম নিজেরা দায়িত্ব নিয়ে করে। তাহলে চিকিৎসা বিজ্ঞান কোনো উন্নয়ন হয়নি। আপনারা যতই বলুন, মাঝের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে খবর ওঠে এই ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়ে গেল, ওই যে ভাইরাল, আপনারা একটা নতুন শব্দ দিয়েছেন ভাইরাল হওয়ার জন্য, ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়ে গেল। আমাদের এই ক্যান্সার রোগীগুলোকে নিয়ে জাস্ট নাস্তানাবুদ অবস্থা। এবং যতটা মডার্ন মেডিসিন এসেছে আমাদের আয়ুর্বেদ সেকশনে আছে, আমাদের আয়ুর্বেদ সেকশনেও কি মডার্ন মেডিসিন আসেনি? প্রচুর, মানে যেগুলো নতুন অত্যাধুনিক এসেছে, কেমোথেরাপিও আয়ুর্বেদে এসে গেছে। আপনারা কি ভাবেন যে আমরা শুধু ওই বেটে ঘেঁটে চেটে দুটো চারটে বটিকা দুটো গুটিকা একটু সিরাপ দিয়ে দিলাম রুগী ভালো থাকে? এত সোজা না। আয়ুর্বেদের মধ্যেও কেমোথেরাপি পুরোপুরি চালু হয়ে গেছে আয়ুর্বেদে, এবং পেশেন্টের লাস্টিং পিরিয়ড আরো লং করার জন্য মেডিসিন এসে গেছে, এবং আমরা অ্যাপ্লিকেশন করছি অলরেডি, শুধু এসে গেছে নয়, তাও 3 বছর হয়ে গেল। তার জোরেই এত কথা বলি, নাহলে আমাদের এত কথা বলার ক্ষমতা নেই। কারণ ওই গাছপালা পাতা নিয়ে কি করব? আর শুধু গাছপালা পাতা খাইয়ে দিচ্ছি নাকি আমরা? না, সেটাকেও তো রিসার্চ করে আপনারা খোঁজ নিয়ে দেখুন ব্যাঙ্গালোরে কি হচ্ছে, ব্যাঙ্গালোর মেডিকেল কলেজের স্টুডেন্টগুলো কি করে। তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্ত নতুন একটা ওষুধ আবিষ্কার করার জন্য বসে আছে, ক্যান্সারের উপর, স্কিন ক্যান্সারের উপর। আজকে ভাবুন না, এখন অব্দি লিভারের কোনো প্রবলেম হলে, লিভার ক্যান্সার হোক, লিভার সিরোসিস হোক, আপনাকে কতটা সাপোর্ট দেবে অ্যালোপ্যাথি সেকশন? যান, ঘুরে আসুন, ঘুরে আসুন, ইউ মে গো। আমি একদম ওপেনলি আপনাকে মিডিয়াতে বলছি, আপনার বাড়ির পেশেন্টের লিভার ক্যান্সার হয়ে গেছে অথবা লিভার সিরোসিস, যান, কতটা হেল্প পাবেন, তাদের থেকে সাপোর্ট পাবেন, নিয়ে আসুন। আর একটা ভালো একটা আয়ুর্বেদ ইউনিটে যান, সেখান থেকে কতটা সাপোর্ট পাবেন, আপনার রুগীকে কতটা পরিবর্তন এনে দিতে পারছে দেখুন তো। আজও অব্দি লিভারের কোনো প্রবলেম হলে এখনো অ্যালোপ্যাথি হসপিটালে লিভ 52 লেখা হয়, এখনো অব্দি, টিল নাও। ইউটি লিভ 300 ভেরি রিসেন্টলি এসেছে, আর আমরা সেখানে অ্যাপ্লাই করি লিভ 333, অব্যর্থ ওষুধ একদম। তো সুতরাং আমাদের কাছে সেই মেটেরিয়ালগুলো আছে, তাই এত জোর দিয়ে বলি। আমাদের কাছে যে লিভারের মেডিসিনগুলো এসেছে বা আছে, ইউজ করি না, শুধু জন্ডিস সারিয়ে দেবার নয়, আরো ক্রনিক ডিজিজ লিভারের উপর, ক্রনিক লিভার ডিজিজ সিএলডি যেটা বলি, তার জন্য সাপোর্টিং মেডিসিন অনেক এসেছে। তাহলে চিকিৎসায় আরো অনেক উন্নয়নের দরকার ছিল, কিন্তু না। যেখানে বিজনেস এসে গেছে ওখানে সঠিক চিকিৎসা হতে পারে না। যেখানে যখন যেটা, আমাদের আজকে হসপিটাল থেকে ট্রিটমেন্ট করি কেন? একটা পেশেন্টের শুধু কি আয়ুর্বেদ, তার তো অ্যালোপ্যাথি সাপোর্টও লাগতে পারে, তার জন্য হসপিটালটা, সেখানে 2 দিন অ্যাডমিট, 3 দিন অ্যাডমিট থাকুন, 5 দিন অ্যাডমিট থাকুন, যতটুকু অ্যালোপ্যাথি সাপোর্ট দেবার আমরা দিলাম, তারপর বাড়িতে গিয়ে আবার, কারণ এই অ্যালোপ্যাথি গভর্নমেন্ট হসপিটাল থেকে যেটা দিয়ে দেবে সেটা তো লং টাইম চলবে না, যে হ্যাঁ 3 মাস খেয়ে তারপর আসবেন না। ওই হসপিটাল থেকে যেটা দিয়ে দিল ওটা বাড়িতে গিয়ে অবধি 7 দিন, 5 দিন থেকে 7 দিন চালাবেন, তারপর আবার আয়ুর্বেদে ফিরে আসুন। এরকম একটা সুন্দর কোলাবোরেশন করা হয়েছে। তাহলে আমাদের যে প্যাথিগুলো আছে সেগুলোকে যদি কোলাবোরেশন সিস্টেমে, হলিস্টিক সিস্টেমে ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিন্তু টু গুড রেজাল্ট হয়, বেস্ট রেজাল্ট হয় একদম। কিন্তু আমরা করি না কেন? ওই ইগোর প্রবলেম। এই ইগোর প্রবলেমটার জন্যই না আমরা জীবনে কিচ্ছু করে উঠতে পারিনি। এই ইগো যেদিন কাটিয়ে দিতে পারবো সেদিন দেখবেন আমরা অনেক কিছু করতে পেরেছি। যে যাই হোক, আজকে আমরা ছোট্ট একটা প্রেজেন্টেশনে যাব। ছোট্ট সময়ের জন্য
তাতে দেখি খানিকটা যদি আইডিয়া দেয়া যায় আপনাদের। চলুন দেখি একটু। ক্যান্সার, ইটস টু ডেঞ্জারাস ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড। শোনা মাত্রই শরীরের রক্ত হিম হয়ে যায় এমন একটি শব্দ ক্যান্সার, যার বাংলা নাম কর্কট। আর বলে রাখি, যারা ফোন করতে চাইছেন নিচের নাম্বারে ফোন করবেন। ফোন করুন, আপনার যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করুন, কোনো অসুবিধা নেই। আমাদের হেল্পলাইন আপনাদের সবসময় পরিষেবা দেওয়ার জন্য বসে আছে। যেদিন প্রেজেন্টেশন থাকবে সেদিন কোনো ফোন ধরা হবে না। তাহলে দ্বিতীয় কথা বলছে একটি আতঙ্ক। ক্যান্সার শব্দটি একটি আতঙ্ক। প্রেজেন্টেশনে চলুন। যা শোনা মাত্রই মানুষ অর্ধেকটা মারা যায়। একটি সাধারণ মানুষ জানেই না তার জিভে ক্যান্সার হয়ে গেছে। এরকম গ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার প্রতিদিন ধরা পড়ছে, তারা নিজেরা জানেই না। পাড়ার ওই হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে সে বলে একটু যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কারণ চিনতে হবে, জানতে হবে, তবেই তো ট্রিটমেন্ট করা যেতে পারে। মুখে ক্যান্সার হয়েছিল, তাকে অপারেশন করার পর এই হাল হয়েছে, তারপরেও তাকে রেহাই দেয়নি। যেটা বড় বড় তাবড় তাবড় হসপিটাল, বড় বড় অট্টালিকা নিয়ে করে থাকে। যাওয়া মাত্রই অপারেশন করে ফেলুন, আর কোনো উপায় নেই। অপারেশনের পর এই হাল, মানুষটা কিন্তু আবার ক্যান্সারেই মারা গেল। ছবিগুলো শুধু দেখুন। অপারেশনের পরও কি রেহাই পেলেন? না, ওই মানুষটা পায়নি। অপারেশনের পরেও তাকে রেহাই দেয়া হয়নি। এগেইনস্ট রিল্যাপস দ্য ক্যান্সার। জিভের পাশে একটাই শব্দ, চলুন অপারেশন করতে হবে। আচ্ছা, জিভটা কেটে বাদ দেওয়ার পর আবার যদি সেটা গলার মধ্যে রিল্যাপস করে, গলাটা কেটে বাদ দেবেন? কি করবেন তারপর? তাহলে কথায় কথায় এত অপারেশন কেন? জিভে হয়েছিল না, বেশ ঠিক আছে, জিভটা কেটে বাদ দিলাম। ও তো নিচের দিকে নামবেই, আবার বাইরের দিকে তো আরো কোনো অর্গান নেই, শেষ। তাহলে জিভটা বাদ দিয়ে দিয়েছি, এবার নিচের দিকে নামতে থাকবে। তারপরে যদি আবার ভোকাল কর্ডে ধরে, হোয়াট ইউ উইল ডু দেন? নাথিং, কিচ্ছু করার থাকবে না। ভগবান যা ইচ্ছা তাই করবে, তখন ভগবানকে ডাকবেন। সাইন অ্যান্ড সিমটমস একটুখানি জানিয়ে রাখি, মন দিয়ে শুনতে থাকুন। কারণ এই ক্যান্সার আমরা জানি 10-12 রকমের, সাধারণভাবে জানি সাধারণ মানুষেরা, কিন্তু না, প্রায় 100-এর কাছাকাছি ক্যান্সারের টাইপ আছে। চলুন আমি সাধারণ কিছু সিমটম বলি, এতেও অনেকটা কাজে আসবে। নাম্বার 1, ক্যান্সার হয়ে গেছে, আতঙ্কে ভয় পাবেন না। আতঙ্ক আপনাকে মেরে ফেলতে পারে। দ্বিতীয়, তাহলে আমি আর বাঁচবো না, কারণ এগুলো আপনার মাথায় পাড়ার লোকেরা আর আত্মীয় স্বজনরা ঢুকিয়ে দিয়েছে। এ মা, ক্যান্সার হয়ে গেল মেয়েটার, তাহলে আর বাঁচবে না, ও তো হয়ে গেল, শেষ। না, শেষ বলে কিছু নেই। কোনো ডাক্তার বলতে পারে না জোর গলায় একটা বিগিনিং স্টেজের ক্যান্সারকে দেখে যে এক্ষুনি মারা যেতে পারে। ঠিক ঠিক রাস্তা যদি শুরুর মুহূর্তে আসে, তাহলে কিন্তু ভালো হয়ে যাওয়ার চান্সেস 90%। যদি অনেকটা পার করে আসেন, তাহলে লাস্টিং পিরিয়ডটা অনেকটা রেখে দেওয়া যায়, হুট করে মারা যাবে না। না, 4টি গুণ: খাওয়া, ঘুম, প্রস্রাব, পায়খানা। একটা ক্যান্সার পেশেন্টেরও যদি ঠিক থাকে, তাহলে সে অনেক দিন যাবে। এখন তার টিকিট হয়নি, ক্যান্সেল।
আমি খুব ছোটখাটো ডাক্তার, ছোটখাটো মানুষ, আমি ছোট ছোটভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমার নলেজের উপরে। আমি বলছি না আমি ক্যান্সার স্পেশালিস্ট, আমি অনকোলজিস্ট ইত্যাদি ইত্যাদি, বাট যতগুলো ক্যান্সার পেশেন্ট মারা যায় অনকোলজিস্টের হাতেই মারা যায়, ছোটখাটো ডাক্তারগুলো মেরে ফেলে না, খোঁজ নিয়ে দেখুন। ঠিক, কথাটা খুব ছোট্ট হলেও ঠান্ডা মাথায় একবার ভাববেন যে ক্যান্সার পেশেন্টগুলো মারা গেছে এখন অবধি কোনো না কোনো বড় বিদেশি ডিগ্রি নিয়ে এসে বসে আছে অনকোলজিস্টদের হাতেই, ক্যান্সার স্পেশালিস্টদের হাতে। ছোটখাটো ডাক্তারগুলো ক্যান্সার রোগীকে মেরে ফেলে না। চলুন আগে দেখি, মন দিয়ে দেখতে থাকুন। ইস, মার ক্যান্সার ধরা পড়লো, মাকে আর বাঁচাতে পারবো না। কেন? ছেলেটির মাথার চেটে ফেলেছে, খেয়ে ফেলেছে তো পাড়ার লোকেরা, আত্মীয় স্বজনরা। আর মাকে বাঁচাতে পারবি না তুই। কেন? কিন্তু কেন? অপারেশনের অ্যারেঞ্জমেন্ট করো, তাহলে মা বাঁচতে পারে, ভালো হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ও তো আগের দিন অপারেশনের কথা বলেছিলাম। এখন তো অপারেশন করবো যদি হসপিটালে গিয়ে বলেন, কোনো নার্সিং হোমে বা প্রাইভেট হসপিটালে, আপনাকে মাটন বিরিয়ানি খাওয়ানো হবে, এবং আপনার সাথে যে লোকেরা যাবে তাদেরও। ওটির কথা বললে ওটি করাবেন আপনি? আসুন আসুন, মানে জামাই খাতির একবারে। নেক্সট, অপারেশন করা হয়ে গেল, তারপরে পেশেন্টের আবার টেস্ট, পেট সিটি স্ক্যান সবটাই হবে। এই সমস্ত নাটক করতে করতেই পেশেন্ট বিছানায়, দেখুন অবস্থা দেখুন, ওই রকম একটা মোটা সোটা চেহারার, ভারী চেহারার মহিলা আজকে বিছানার সাথে মিশিয়ে গেছে। এমনটাই হয়, আমার সাথেও ঘটেছে, আপনাদের সাথেও ঘটছে। এটাই ঘটে থাকে প্রতিটা পেশেন্টের পার্টির সাথে, বাড়ির সাথে। পেশেন্টটাকে নিয়ে এত নাটক, ড্রামা, হেনা তানা, টেস্ট ইত্যাদি হচ্ছে, করতে 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 বিছানার সাথে মিশিয়ে যেতে থাকলো। স্যার, পেশেন্টটা তো, মা তো ভালো নেই। না না, ও তো অনেক দেরি করে এনেছো। কোথায় দেরি করে এনেছিলাম? আপনি সেই তো 6 মাস ধরে, 1 বছর ধরে এই করে যাচ্ছেন, এটা টেস্ট, ওটা টেস্ট, ওটা টেস্ট, কোনো ওষুধ পড়ছে না তো। এই গল্পটা হয় কিন্তু। নেক্সট, সব গল্প শেষ। গল্পের রীতি হয়ে গেল শুধু নাটক ড্রামা করতে করতে। কোনো চিকিৎসা হলো না, ট্রিটমেন্ট হলো না, খালি টেস্ট হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল এভাবেই। অবশেষে গোটা পরিবার রাস্তায়। কেন? কারণ মাকে ট্রিটমেন্ট করতে গিয়ে সব পয়সা হসপিটালকে দিয়ে দিতে হয়েছে, ভিটে মাটি বন্ধক নয় বেচে দিতে হয়েছে। যেটা আমাদের পশ্চিমবাংলার পরিবারের সাথে হয়। প্রচন্ড নিঃশ্বাসের কষ্ট। আমি ক্যান্সারের কিছু সিমটম বলছি। লাঙে যাদের ক্যান্সার আসবে, শ্বাসকষ্ট আসবে মারাত্মক। হঠাৎ করে ওজন কমে যাবে, ভয়ের লক্ষণ কিন্তু। খেয়াল করবেন আপনার বাড়ি পেশেন্টের যেন ওজন হঠাৎ করে কমে না যায়। দাঁতের মাড়িতে সিস্ট বা টিউমার যদি থাকে, ক্যান্সারের লক্ষণ। মাড়ির মধ্যে যেই জিনিসগুলো দেখছেন, এগুলোকে এত লাইট ভাবে নেবেন না। ও এমনি হয়েছে, ঠান্ডা লেগে হইছে আর কি। আপনার পাড়ার ডাক্তার বললো ও নিজে নিজেই সেরে যাবে, ব্যাস, সারা আর হলো না। শেষে সংসার ছেড়ে চলে যেতে হলো। পায়ের মধ্যে যদি এরকম টিউমার দেখেন, এবার পেশেন্টকে যদি জিজ্ঞেস করি আচ্ছা কোনো ব্যথা, না না ডাক্তারবাবু ব্যথা যন্ত্রণা নাই, ওটা ক্যান্সার হবে কি করে? সব ব্যাপারেই মানে সাধারণ পাবলিক নলেজ আছে, কত জ্ঞান, খালি কি করে ভালো হওয়া যায়, সুস্থ হওয়া যায়, ওই জ্ঞানটুকু নেই, তাই না? সব ব্যাপারে জ্ঞান, না না ওটা। আমি বলছি যে আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং মলদারে একটা গুটি মতো দেখা গেছে, ওটা পাইলস। কে বললো পাইলস ডাক্তারবাবু? বললেই হলো, আমার রক্ত পড়ে নাই, ওটা পাইলস কি করে হবে? মানে কত জ্ঞান পেশেন্টের। তাহলে আমার কাছে কেন? আমার উচিত ছিল আপনার কাছে গিয়ে টিউশন নেবার। মানে সবসময় পাইলস হলে রক্ত পড়তে হবে তবে ওটা পাইলস। মানে আমাদের সাধারণ জ্ঞানী ব্যক্তিদের
জ্ঞান এটা। কেন? যখন ডক্টর চেম্বারে এসেছেন আপনাকে বলা হচ্ছে হ্যাঁ ওটাও পাইলস, আপনার যেটা হয়ে আছে ওটাও পাইলস, মলদারি গুটি গুটি হয়ে আছে, পাইলস ওটা। সে মানবে না পেশেন্ট, তাহলে আপনি কাকে ওষুধ খাওয়াবেন? ওষুধগুলো নিজেই খেয়ে ফেলা ভালো, যদি সামনের পেশেন্টের মতো জ্ঞান হয়। নেক্সট, হাতের মধ্যে যদি এরকম টিউমার হয়ে যায়, ফোঁড়া ভাববেন না যে একসময় মুখ হবে, ফেটে যাবে, চলে যাবে, না, এটা ক্যান্সার। জিভের মধ্যে যদি এরকম টিউমার হয়, সিস্ট, ভালো ডাক্তার দেখান, নিজেরা ডাক্তারি করবেন না। হঠাৎ করে হিমোগ্লোবিন কমে যাওয়া, রক্ত কমে যাচ্ছে, হঠাৎ করে দেখছেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে রক্ত কমছে, ক্যান্সারের লক্ষণ। মানে এগুলো হাইপোথেটিক্যালি বলছি আমি, কারণ এই সিমটমগুলো আপনার পেশেন্টের মধ্যে দেখলে আপনি ভালো কোনো ডক্টর দেখান, পাড়ার আজেবাজে ডক্টর না দেখিয়ে। যদি এই সিমটমগুলো থাকে, রক্ত কমে যাওয়ার, অ্যানিমিয়াও হতে পারে, কিন্তু তার সাথে অ্যানিমিয়া হলে তো আপনার মাঝের মধ্যেই রক্ত কমে যেত, হঠাৎ করে এরকম সপ্তাহে সপ্তাহে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, মানে অ্যানিমিয়া নয় এটা। নেক্সট, অহেতুক রক্তপাত, নাক, মুখ, কান, প্রস্রাব, পায়খানা দিয়ে বা মাসিকের সাথে যদি অহেতুক রক্তপাত হয় বারে বারে, রেকারিং, তাহলে জানবেন এটা কিন্তু সাধারণ কোনো লক্ষণ নয়, ক্যান্সারের লক্ষণ। আমি বারবার বলছি, ভালো কোনো ডক্টর দেখানো দরকার। খাবার খেতে গেলে গলায় ব্যথা পাওয়া, আমি আগামীকাল আপনাদের একটা ভিডিও দেখাবো যে গুগলের মালিক $6 লক্ষ কোটি টাকার মালিক, 6 লক্ষ কোটি টাকার মালিক। সেও তো পারত 100 হসপিটালে সব ডাক্তারকে নিজের বাড়িতে রেখে দিতে, এত পয়সা তার। সামান্য ঠান্ডা লাগা থেকে কাশি হতে হতে, গলা ব্যথা হতে হতে আজকের ডেটে আপনি কি জানেন যে গুগলের মালিক, আমি জুকারবার্গের কথা বলছি না, কিন্তু জুকারবার্গ ওটা গুগলের মালিক না, ফেসবুকের। তো সুতরাং গুগলে পেয়ে যাবেন, ওনার লাইফ হিস্ট্রি পড়ুন। এখন বোবা হয়ে গেছে, ভোকাল কর্ডে ক্যান্সার হয়ে যাবে কোনোদিন ভাবতেই পারেনি, লাইট ভাবে নিয়েছিল, আপনাদের মতোই। একটু গলা ব্যথা হচ্ছিল, ঠান্ডা লেগে ও সেরে যাবে, ও আর এমন কি। তাহলে নিজেরা সব সময় ডাক্তারি করাটা উচিত না। তার জন্য ডাক্তাররা আছে না, অনেক কষ্ট করে পড়াশোনা করে পাশ করতে হয় ডাক্তারগুলোকে, তো তাদের উপর খবরদারি করাটা উচিত হচ্ছে না। গলা ব্যথা হচ্ছে, এটাকে লাইট ভাবে নেওয়া উচিত হয়নি গুগলের মালিকেরও। আজকের ডেটে গলার ভোকাল কর্ডে ক্যান্সার হয়ে আর কথা বেরোয় না, ইশারা করে লিখে লিখে কাজ করতে হয় তাকে। বেঁচে আছে বাদুল্লাহ, গুগলে গিয়ে খুলে দেখে নিন গুগলের মালিককে। খাদ্যনালীতে, এসোফেগাসে যদি খাবার নামার সময় যদি বুকের মাঝখানে কোনো যন্ত্রণা হয়, তাহলে অবশ্যই বলবো একটা সিটি স্ক্যান করিয়ে দেখে নিন আপনার খাদ্যনালীতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা অনেকেরই হয়। আর সামান্য গ্যাসের ব্যথা হবে, ওইটা একটা অ্যান্টাসিড খেয়ে চালিয়ে দিচ্ছেন। সবসময় গ্যাসের ব্যথা হলে যাবে না, যদি ওটা গ্যাসের ব্যথা হতো অ্যান্টাসিড খেয়ে চলে যেত। যদি দেখছেন অ্যান্টাসিড খাবার পরেও রয়ে যাচ্ছে আপনার বুকের মাঝখানটায় ব্যথা, এখান থেকে খাবার নামতে গেলে লাগছে, তাহলে অবশ্যই সিটি স্ক্যান করান, ধরা পড়ে যাবে। বমি ভাব সব সময়, অনেক কারণ হতে পারে। খাদ্যনালীতে যে বললাম, ভেতরে টিউমার হতে পারে। খাবার খেয়ে হজম করতে পারছেন না, যে কোনো দিন লিভার ক্যান্সার অথবা গল ব্লাডার ক্যান্সার হতে পারে। অ্যান্টাসিড খেতে 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 খান, অ্যান্টাসিড খান, ভ্যানিটি ব্যাগে তো নিয়ে একবার বিয়ে বাড়ি যাচ্ছেন, যান। দীর্ঘদিন হজম না হওয়া অ্যান্টাসিড খাওয়া, এই যাদের অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস আছে, কথায় কথায় তার খেসারত দেবেন, ভুগবেন, চিন্তা নেই। অপেক্ষা করুন, রেডি থাকুন। আপনার
লিভার থেকে স্টমাক অব্দি প্রবলেম আসতে পারে, আসবেও। এই যে দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথি অ্যান্টাসিড আপনার শরীরে যাচ্ছে, দীর্ঘদিন যাবৎ, এর খেসারত দিতে হবেই। জন্ডিস, এখন জন্ডিস হলো ও আর এমন কি, সেরে যাবে। ঠিক এই সেরে যাবে ব্যাপারটাকে তাচ্ছিল্য করে করে আজকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, এই ব্যাপারগুলো হয়ে যায়। টাইমে খাবার না খাওয়া, অত্যধিক পরিমাণে ফ্যাটি ফুড যাওয়া এবং দীর্ঘদিন ধরে জল বেশি না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে হজম না হওয়া। এই বদ হজম হওয়া নাটকটা অনেকদিন থেকেই, ব্যাপারটাকে আপনারা খুব, এটা গ্যাসের কোনো পাউডার পাওয়া যাবে না, আমাকেও অনেকে ফোন করেন, আমিও বলে দিই গো গ্যাস। কারণ আপনাকে যদি বলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করান বা পেটে সিটি স্ক্যান করান, বাবা আবার ডাক্তার ও এইসব কি করতে বলছে, ভুগুন। কম টাকার উপরে যাচ্ছিল, 1200 টাকায় সেরে যেত, সেটা ভালো লাগলো না। যখন 5-7 লাখ টাকা গিয়েও তারপরেও ডেড বডি হয়ে যাবেন, তখন বুঝবেন। ঠিক, তখন একদিন বেশি বাঁচার জন্য ছটফট করবেন। এরকম সিমটম অনেক আছে, প্রচুর সিমটম আছে। আগামী দিনে আবার যেদিন আসবো রেডি থাকবেন। সবসময় ফোন ভালো লাগে না, তাই না? ফোন তো রোজই হয়, আর ফোন করার জন্য তো নিচের নাম্বার দিয়ে রেখেছি। আমার সঙ্গেই কথা বলতে হবে রোজ, এমন কোনো মানে নেই। আমার SMS হোয়াটসঅ্যাপ করার নাম্বারও তো আপনাদের দেওয়া আছে। যাদের সত্যিকারের দরকার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, SMS করুন, নিশ্চয়ই রিপ্লাই পাবেন। এটাই কাজ আমার, আপনাদের SMS গুলোকে দেখে তার রিপ্লাই করা। সুতরাং অন্যদিন আবার কথা হবে, টক শো হবে নিশ্চয়ই। আমি টক শো এর জন্য তো 4 দিন রেখেছি, 2 দিন প্রেজেন্টেশন রেখেছি, আর একদিন শো করি না। ঠিক, সময়সীমা বোধহয় একদম শেষ, বিদায় নিতে হচ্ছে। আগামীকাল আবার দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল। না, আগামীকাল একটু দেরি করেও হতে পারে, তবে এই টাইমে আসার চেষ্টা করব।